জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নূর। আয়নাঘরে কেটেছে আমার ৬১ দিন, বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো নির্বাচনের রোডম্যাপ, বিএনপি খুশি, হতাশ জামায়াত এনসিপি। এবং সর্বশেষ জানাবো পুলিশের ব্যারিকেড ভেঙে জাপা কার্যালয়ের সামনে জিওপি, ব্যাপক উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নূর। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এর আগে সন্ধ্যায় একই স্থানে প্রথম ধাপের সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদিকে নুরুল কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে পল্টনের দিকে ধাওয়া নিয়েছিল, অন্যদিকে নূর ওই কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এই সময় গণ অধিকার পরিষদের কর্মীরা ধাওয়ার চেষ্টা করলে তারা কার্যালয়ের দিকে ছুটে যান। তখন পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে লাঠিপেটা শুরু করেন। এই ধাক্কাধাক্কির মধ্যে নূর গুরুতর আহত হন। গণ অধিকার পরিষদের কর্মীরা জানান, নূরের মাথা ফেটে গেছে। তাকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আয়নাঘরে কেটেছে আমার ৬১ দিন, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাকে ৬১ দিন ধরে একটি গোপন ও অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল, যা পরিচিত পেয়েছে আয়নাঘর নামে। ওই ঘরে কোনো আয়না না থাকলেও ছিল মৃত্যু ও যমদূতের মতো এক ভয়ঙ্কর পরিবেশ। সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে সেই ৬১ দিনের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাকে চোখ বেঁধে একটি গুপ্ত গুহায় নিয়ে যাওয়া হয়। সেখানে একজন মানুষের পক্ষে বসবাস করা অসম্ভব। রুমটি ছিল প্রায় ৫ ফুট বাই ১০ ফুট। এটি ছিল একটি নোংরা স্থান যেখানে প্রস্রাব পায়খানার জন্য একটি ছিদ্র, পানির জন্য একটিমাত্র ট্যাপ ছিল। তিনি বলতেন, বিচ্ছু আসত, দুর্গন্ধ আসত। একটি পাতলা কম্বল ও বালিশ দেওয়া হয়েছিল, যার নিচে প্রায় কালো বিচ্ছু পিঠের উপর নড়াচড়া করত। খাবার দেওয়ার সময় ছাড়া অন্য সব সময় রুমের বাইরে একটি ফ্যান চলত। বিএনপির এই নেতা আরও বলেন, জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম এবং বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতাম, যদি মৃত্যু হয় তবে যেন আমার লাশটি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মানবাধিকার সংগঠন অধিকার এর তথ্য এবং নূর খান লিটনের নেতৃত্বাধীন গুম কমিশনের রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৮৫০ জনের বেশি মানুষ গুম হয়েছে। এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত ২৬৯৩ জন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির এই নেতা বলেন, এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তাই আমি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামীতে জনগণ যদি ম্যান্ডেট দেয়, তাহলে বিএনপি গুমের সংস্কৃতি বন্ধ করতে আইন প্রণয়ন করবে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত হবে। এর মধ্যে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের আহ্বান জানাবো, বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। নির্বাচনের রোডম্যাপ, বিএনপি খুশি, হতাশ জামায়াত এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে ভোটের ট্রেন চালু করে দিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল বৃহস্পতিবার রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ভোটের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। অপরদিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারি প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি। আর জামায়াতে ইসলামী বলেছে, কমিশনের ভোটের রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিকর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, আমি তো খুশি, অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে মানুষ নির্বাচনটা চাচ্ছে। আমি কতগুলো হিসাব মিলিয়ে দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে জুলাই সনদ চূড়ান্ত করে আইনি ভিত্তি দেওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে জানিয়েছে এনসিপি।
লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। এনসিপির প্রত্যাশা ছিল নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করা হবে। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। আরিফুল ইসলাম আদিব আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন। এনসিপি কোনোভাবেই নির্বাচন বিরোধী নয়, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের প্রতিক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকে নিতে হবে। তবে কেউ নির্বাচনে না এলে বা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের পরিণতি সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেছেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি নির্বাচনে না আসেন, আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। গতকাল রাতে জামায়াতের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এই অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক, এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি। ভোটের ৬০ দিন আগে তফসিল রোডম্যাপ ঘোষণার পর সাংবাদিকেরা নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার তারিখ জানতে চাইলে ইসির সচিব আক্তার আহমেদ জানান, ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে বলা হয়েছে। আগামী রমজানের ১৭ বা ১৮ ফেব্রুয়ারি বা ১৯ ফেব্রুয়ারির দিকে শুরু হবে। এইভাবে আপনারা হিসাব করে নিতে পারেন। ইসির ঘোষিত নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দল সহ সব অংশীজনের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে সংলাপ শুরু হবে। সংলাপ ১ থেকে ১.৫ মাস চলবে। এতে অংশীজনদের মধ্যে থাকবে নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধা। ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। নির্বাচনী আইন ও আচরণবিধির বিষয়ে ইসি সচিব বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তার বিশেষ আইন ১৯৯১ এবং নির্বাচন কমিশন সচিবালয় ২০০৯-এর এই ৩টি মুহূর্তে আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। এছাড়া সংশোধনের জন্য ২টি আইনের খসড়া আগামী ১ সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত, দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত, নির্বাচন পরিচালনা ২০২৫ প্রতীক সহ নির্বাচন কর্মকর্তা আইন ১৯৯১, নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ এগুলো আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে, যা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে জানান তিনি। ভোটের পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেন থাকবে না? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কে যদি কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদের জিজ্ঞেস করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সচিব বলেন, এটা ইসির কর্মপরিকল্পনা। রাজনৈতিক দল অংশীজনদের সঙ্গে আমাদের যখন আলোচনা হবে, তখন তাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই বলবেন এবং এটার সঙ্গে সংযোজন হতে পারে। পুলিশের ব্যারিকেড ভেঙে জাপার কার্যালয়ের সামনে জিওপি, ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে মশাল মিছিল নিয়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে জাপা কার্যালয়ের দিকে ইটপাটকেল ছুটতে দেখা যায়। পাশাপাশি জাপা কার্যালয়ের সামনে থাকা দলটির নেতাকর্মীদের ব্যানার ও ফেস্টুন ছুঁড়ে ফেলা হয়। এ সময় অপর প্রান্ত থেকে ইটপাটকেল ছুটতে থাকেন জাপার নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়নগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষই দুই দিক থেকে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। ইতিমধ্যেই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।